মাত্র 19 বছর বয়সে আমার ডিভোর্স হয়ে যায়। আমার বিয়ে হয়েছিল আমার পছন্দ করা ছেলের সাথে। আমার সংসার টিকে ছিল 1.5 বছর। আমার 1 বছরের একটা মেয়েও আছে। আমার স্বামীর স্বভাব চরিত্র বেশ ভালোই ছিল, কিন্তু একটু জেদি। তাও সব সময় জেদ করে না, মাঝে মধ্যে। সব সংসারেই তো টুকটাক ঝামেলা হয়, আমাদের মাঝেও মাঝে মাঝে ঝগড়া হয়। কিন্তু ঝগড়া বাঁধলেই ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যেতাম। ওখানে আমার বোনেরা আসতো আর ভাইরা তো ছিলই। সেখানে গিয়ে আমি কেঁদে কেঁদে সব ওর নামে নালিশ করতাম। তখন ওরা আমার হাজবেন্ডকে ফোন দিয়ে সবাই মিলে কথা শোনাতো, আর আমার ছোট বোন সে তো রীতিমতো অপমান করতো। আমার কাছে তখন বেশ ভালোই মনে হতো, ঠিকই তো আছে, আমার সাথে লাগতে আসে, কত বড় সাহস। বেটা সবসময় আমাকে নিজের মতো করে চালাতে চাই। সবসময় নিজের ভিতর কেমন একটা জেদ কাজ করতো। ওর কাছে আমি কেন ছোট হব, কেন আমি মাপ চাবো, কেন আমি নিজের ভুল ওর কাছে স্বীকার করব। আমি আমার স্বামীর কাছে ছোট হব এ কথা তো ভাবতেই পারতাম না। উল্টা বড় গলায় আবার বলতাম, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তোমার মতো লোকের সাথে কে সংসার করবে। কিন্তু না, ডিভোর্স আমি কখনোই তার কাছে মন থেকে চাইনি। ওটা তো ছিল মুখের কথা। আমি কেন তার কাছে ছোট হব? স্বামীর কাছে ছোট হওয়ার চাইতে আমার কাছে মনে হতো ডিভোর্স চাওয়াটাই সঠিক। একদিন একটা ব্যাপার নিয়ে খুব কথা কাটাকাটি চলতেছিল। দুজনেই প্রচুর পরিমাণ উত্তেজিত। রাগে আমার গা কাঁপতেছিল। যা মুখে আসছে তাই বলছি। তুই তোকারি, গালাগালি, বাপ মা তোলা থেকে শুরু করে কোনো কিছুই বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে যাওয়ায় সে আমার গায়ে হাত তুলে। বিয়ের পর থেকে যতবারই তার সাথে আমার ঝামেলা হয়েছে সে কখনোই আমার গায়ে হাত তোলেনি, কিন্তু ওই যে একটা থাপ্পড়, এটাই যথেষ্ট ছিল। আমার যে অভ্যাস বরাবরের মতো সেটাই করলাম। আমি ব্যাগ গুছিয়ে বাপের বাড়িতে চলে গেলাম। আর ঠিক প্রতিবারের মতো আমি যেটা করি সেটাই করলাম। নিজের দোষটা গোপন রেখে স্বামীর নামে যত খুশি বদনাম করলাম। এসব কথা শুনে আমার পরিবার বলল, আর সংসার করার দরকার নেই, এরকম ছেলের সাথে তোমার সংসার করতে হবে না, মামলা ঠুকে দাও। আমিও কোনো কিছু চিন্তা না করে বাসার সবার কথা শুনে নারী নির্যাতনের মামলা দিয়ে দিলাম স্বামীর নামে। তার কিছুদিন পরে পুলিশ এসে আমার হাজবেন্ডকে ধরে নিয়ে গেল। তার বাড়ির থেকে সবাই এসে আমার কাছে হাত জোড় করতে লাগলো। আমি যেন তাদের ছেলের নামের মামলাটা তুলে নিই এবং আমি যেন তাদের বাড়িতে চলে যাই। ভিতর ভিতর আমিও চিন্তা করতাম, আমার স্বামীকে আসলেই জালেম? ও কি নিজের থেকে কখনো আমার গায়ে হাত তুলেছে? আমি যদি এত কথা ওকে না শোনাতাম, আমি যদি সেই সেই পরিবেশটা সৃষ্টি না করতাম, তাহলে ও কি কখনোই আমার গায়ে হাত তুলতো? এসব কথা যখন আমি আমার বাবা মা এবং পরিবারের সাথে শেয়ার করতে যেতাম, তখন আমার বাবা মা এবং ভাই বোনেরা বলতো, কেন তুই অপমানিত হবি? তুই যদি এখন সংসারে ফিরে যাস তাহলে ওরা তোকে অসহায় ভাববে। তোর গায়ে একবার হাত তুলেছে মানে বারবার একই কাজই হবে। তুই নিজের থেকে ফিরে গিয়ে কেন এত অসম্মানিত হবি? কিন্তু তারপরেও মাঝে মাঝে আমার মনে চিৎকার দিয়ে উঠতো, আমার স্বামী তো এমন না। যেদিন সে আমার গায়ে হাত তুলেছিল সেদিন সে হাত জোর করে আমার কাছে মাপও চেয়েছিল। এসব চিন্তা করতে করতে একদিন আমি তার নামে মামলাটা তুলেই নিলাম। তবে ওর কাছে ফেরত গেলাম না। কিছুদিন পর পারিবারিক ভাবে একটা মীমাংসা হয়ে গেল। আমি সব দোষ ওর ঘাড়েই দিলাম আর ও মাথা পেতে সেই দোষগুলো গ্রহণ করলো। তারপর আবার আমাদের সংসার শুরু হলো। বেশ কয়েক মাস ভালো গেল। এরপর আবার আমাদের ভিতরে একটা ঝামেলা হলো, তুমুল ঝগড়া। আমি আবারও যেই কথা সেই কাজ, আমি আবারও বাপের বাড়িতে চলে গেলাম। বাপের বাড়িতে আসার পর শুনলাম আমার হাজবেন্ড নাকি খুব অসুস্থ। আমি চলে যেতে চাইলাম। তখন আমার পরিবার বলল, এভাবে ঝগড়া করে এসেছে, একা একা গেলে ভালো দেখায় না। আর আমার বোনেরা বলল, এসব অসুস্থ টসুস্থ কিছুই না, সবই বাহানা। আমরা চাচ্ছিলাম ওই পরিবার থেকে কেউ আসুক, এসে হাতে পায়ে ধরে তাদের ছেলের ভুলটা স্বীকার করে তারপরে নিয়ে যাক। ওদের পরিবার থেকে কেউ আসলো না। কিছুদিন পর আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমার পরিবার তো অনেক ক্ষেপে গেল। এমনিতেই তাদের মেয়েকে রেখেছে এত কষ্টে, তারপরে আবার কিনা ডিভোর্স দেয়, কত বড় সাহস। ওর সব ভুলগুলো তখন আমার চোখের সামনে ভাসতে লাগলো। আমার পরিবারও তখন বারবার করে মনে করিয়ে দিল, ওই সেই ছেলে যে কিনা তোর গায়ে হাত তুলেছিল। এসব শুনে আমারও কেমন প্রতিশোধের আগুনটা জ্বলে উঠলো। ঠিকই তো, সে আমাকে এত কষ্ট দিয়েছে, তারপর আবার ডিভোর্স দিল। এই ছেলের সাথে কে সংসার করবে? এই ছেলের সাথে আমি সংসার করবোই না, আমিও তাকে ডিভোর্স দিয়ে দিব। কোর্টে গিয়ে আমি তাকে হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে আকাশ ছোঁয়া একটা অঙ্ক দাবি করলাম। আসলে আমি চাচ্ছিলাম সে যেন টাকাটা দিতে না পারে। টাকা দিতে তার জন্য দেওয়ালে পিঠ ঠেকে যায়। সেজন্য নিজে এসে আমার কাছে আবার মাপ চাই, সেজন্য আবার আমার সাথে সংসার করতে চাই। আমি আসলে কখনোই চাইনি আমাদের ডিভোর্স হোক, কিন্তু জেদ আমাকে খেয়ে নিচ্ছিল। নিজের থেকে তার কাছে ফেরত যাবো এই কথাটা বলা আমার পক্ষে অসম্ভব, কারণ আমি তার কাছে কখনোই ছোট হতে পারবো না। কিন্তু আশ্চর্য ব্যাপার, সে সব দাবি মেনে নিল। আমি তার কাছে আকাশ ছোঁয়া অঙ্কের টাকা দাবি করেছিলাম, সে সেটাও দিয়ে দিল। আবার আমি আমার মেয়েকে পেয়ে গেলাম, তার সাথে তার ভরণ পোষণের দায়িত্ব সবকিছুই সে নিল। মেয়ের দরুন অর্থ সম্পদ, কাবিনের টাকা, সমস্ত সবকিছু আমিই পেয়ে গেলাম। বিনিময়ে সে পেল শুধুমাত্র ডিভোর্স। আমাদের ডিভোর্স হয়েছে 3 বছর হতে চললো। শুনলাম সে নাকি আবার বিয়ে করেছে, সুখে আছে শুনলাম, বোঝা যায়। আসলে ওর মতো ঝামেলাবিহীন স্বামীকে নিয়ে
মেয়েটা হয়তো সুখেই থাকবে। এখন নিজের কথা ভেবে বড় আফসোস হয়। আমি আমার স্বামীকে কখনো শারীরিকভাবে আঘাত করিনি, কিন্তু মানসিকভাবে আমি অনেক আঘাত করেছি। কখনো আমি তাকে শান্তিতে থাকতে দেইনি। সবসময় ঝগড়া বিবাদ করতাম, সবসময় কটু কথা বলতাম, তাকে সবসময় ছোট করে কথা বলতাম। আজ আমার বড়ই আফসোস হয়, আমার যত ভাই বোন ছিল তারা সবাই স্বামী সংসার সন্তান নিয়ে সংসার করতেছে। আজ 3টা বছর আমি আমার বাপের বাড়িতে আছি। বাপের বাড়ি এখন আমার কাছে দোজক মনে হয়। আসলেই তখন আমি আমার স্বামীর ভুলগুলো যদি একটু মেনে নিতাম, বাপের বাড়িতে গিয়ে স্বামীর বাড়ির কথা লাগান ভাগান না করতাম, জেদ কমিয়ে স্বামীর কাছে মাথা নত করতাম, তাহলে হয়তো আজকে আমার সংসারটা টিকে যেত। এই গল্পটি আমার নয়, একটা আপুর লেখা। আজকে আপনাদেরকে পড়ে শোনালাম। অতিরিক্ত বাপের বাড়ি ভক্ত মেয়েরা আসলেই সংসার করতে পারে না। যে মেয়ে স্বামীর বদনাম বাপের বাড়িতে গিয়ে করে, তার সংসার তো ভাঙবে, সেটা হোক আজ নয়তো কাল। অতিরিক্ত ইগো, জেদ, মান সম্মান এগুলো নিয়ে কখনো সংসার করা যায় না। হয়তো এটা আপনাদের কাছে গল্প, কিন্তু কারো জীবনের বাস্তবতা।